আর অবশ্যই রিভিশনটা কিভাবে যে রাইট ডাইরেকশনে করা যায় সেই রাইট ডাইরেকশনটা আমি তোমাদের আজকে বলে দেবো। এবার অনেকে সমস্যা হতে পারে যে তারা শর্ট নোট ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে তারা বানাতে জানে না। সেক্ষেত্রে তোমাদের ম্যাথের জন্য আলাদা করে কি করে শর্ট নোট বানাতে হয়, জিকের জন্য কি করে আলাদা করে শর্ট নোট বানাতে হয়, এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না। এই তিনটে জিনিস থেকে কিন্তু তোমাদের প্রপার ওয়েতে রিভিশন হতে থাকে। ঠিক আছে, আমরা একসঙ্গে যখন পুরো একটা জিনিসকে রিভিশন করতে থাকি বেশ কিছু ফ্যাক্ট বারবার পড়ার ফলে কিন্তু আমাদের মাথা থেকে বেরিয়ে যেতে থাকে, যেটা আমরা হয়তো এই রিভিশনের সময় বুঝতে পারি না, বাট যখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করি তখন আমাদের মনে হয় যে আমার জানা জিনিসটা হলো না। যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হলে রিভিশন একটা ভীষণই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিকঠাক মতো করে যদি কেউ রিভিশন করতে না পারে সে কিন্তু এক্সামে ঠিকঠাক মতো ভালো মতো পারফর্ম করতে পারবে না। তার পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট হওয়া সত্ত্বেও সে কিন্তু রিভিশন যদি ঠিকঠাক মতো না করতে পারে তাহলে এক্সামে সে কোনোদিনও সিলেকশন নিতে পারবে না। তো অবশ্যই আমাদের সেদিক থেকে ভালো মতো রিভিশনটাকে করে নেওয়া ভীষণই জরুরি। তো সেই জন্য আমি তোমাদের বারবার বলে থাকি যে রিভিশনটা আমাদের একটা সঠিক ওয়েতে ঠিকঠাক ডাইরেকশনে করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ স্টুডেন্টই কি করে এই রিভিশন জিনিসটাকে তারা ঠিকঠাক মতো না নিয়ে একটা রং ডাইরেকশনে রিভিশন করতে থাকে। সো তোমরা এই রিভিশন করতে গিয়ে কি কি ভুল করো যার ফলে তোমাদের বারবার এই রিভিশনটা একটা বোঝ বলে মনে হয়, যে তাদের এতগুলো সাবজেক্ট রয়েছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে, এই কয়েকটা যে সাবজেক্ট রয়েছে এই চারটে সাবজেক্টে তারা কি করে রিভিশন করবে সেটা বুঝতে পারে না। ম্যাথের মধ্যে আবার অনেকগুলো চ্যাপ্টার্স রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা হিউজ ওয়েটেজ থাকে। সেদিক থেকে তোমাদের আবার জিকেতেও বেশ কিছু আলাদা আলাদা সাবজেক্ট থেকে থাকে এবং সেই সাবজেক্টগুলোকে আলাদা আলাদা রকম করে সেগুলোকে রিভিশন করতে হয়। আবার কি ইংলিশেও তোমাদের বেশ কিছু ভোক্যাবস থাকে, গ্রামার থাকে। তো এত কিছু তোমরা কি করে রিভিশন করবে? ইনফ্যাক্ট তোমাদের রিজনিং এর জন্য বেশ কিছু দেখবে শর্টকাট টেকনিক থেকে থাকে। তো সেই জিনিসগুলোকে তোমরা কি করে রিভিশন করবে না করে, তো আজকে আমি এই প্রত্যেকটা জিনিসকে ওভারঅল নিয়ে আলোচনা করবো যে তোমরা ওভারঅল একসাথে তোমরা সমস্ত জিনিসগুলোকে কি করে রিভিশন করবে। আর অবশ্যই রিভিশনটা কিভাবে যে রাইট ডাইরেকশনে করা যায় সেই রাইট ডাইরেকশনটা আমি তোমাদের আজকে বলে দেবো। দেখো, রিভিশন করার জন্য আমাদের বিশাল যে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল রয়েছে যে একদম ঠিকঠাক করে টাইম ধরে নিয়ে বসে রিভিশন করতে হবে, ওরকম ভাবে কিন্তু একদমই রিভিশন হয় না। রিভিশনটা আমাদেরকে যখন আমরা সিলেবাসটাকে কমপ্লিট করছি, এই সিলেবাস কমপ্লিট করার সঙ্গে সঙ্গে এই টাইমে একসঙ্গে কিন্তু আমাদের রিভিশনটাকেও সাইড বাই সাইডে নিয়ে চলতে হয়। অনেকে কি করে যে রিভিশনটাকে তারা আলাদা করে রাখে যে তারা পরে আলাদা করে রিভিশন কমপ্লিট করবে সিলেবাসটা যখন তাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে। বাট এই ক্ষেত্রে একটা সমস্যা এটাই হয় যে তারা সিলেবাসে প্রথম দিকে মিনিমাম মোটামুটি 80% যা যা পড়েছিল প্রথম দিকে তারা পুরোটাই অলমোস্ট ভুলে যায়। মানে তাদেরকে এই জিনিসটা আবার রিভিশনের জন্য আবার নতুন করে পড়তে হয়। বাজে রকম লুপে একটা স্টুডেন্ট বারবার ফেসে যায়। তারা ভাবে যে আমি আগে সিলেবাস শেষ করবো দিয়ে তারপরে আমি রিভিশন করবো। এইভাবে রিভিশন করলে এই একটা সমস্যা হয়ে যায়। বাট সবসময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয়, যখন আমরা এই সিলেবাসটাকে কমপ্লিট করতে যাই তখন আমাদের মাথায় একটা সেন্স অফ আর্জেন্সি কাজ করে। সেই জিনিসটা কিরকম দেখো, যখন তুমি হয়তো সাপোজ তুমি হয়তো ম্যাথ করছো এবং ম্যাথের তোমাদের যে 15টা মোটামুটি যে চ্যাপ্টার রয়েছে, আমি অ্যারিথমেটিকে ধরে নিচ্ছি 15টা চ্যাপ্টার রয়েছে, আরো এক্সট্রা হয়তো চ্যাপ্টার থাকতে পারে, বাট মেন হয়তো আমাদের এই 15টা চ্যাপ্টার রয়েছে। এই 15টা চ্যাপ্টারের মধ্যে তখন তোমাদের জাস্ট টার্গেট থাকে যে তোমরা একটা আগে চ্যাপ্টার করবে, তারপর সেটা কিছু কোশ্চেন প্র্যাকটিস করবে, তারপর আবার তোমরা সেকেন্ড চ্যাপ্টার করবে, সেম কোশ্চেন প্র্যাকটিস করবে। এইরকম ভাবে যখন করতে করতে যাও আলটিমেটলি তোমরা যখন এইভাবে 15টা চ্যাপ্টারের কাছে আসো, এই প্রথম দিকে জিনিসগুলো তখন কি তোমাদের পুরোপুরি মাথা থেকে কিন্তু একদম ব্ল্যাঙ্ক হতে থাকে। সো প্রথম থেকে আমাদের এই জিনিসগুলো যে মাথা থেকে ব্ল্যাঙ্ক না হয়ে যায়, এটা তোমাদের শুধুমাত্র ম্যাথের জন্য না, এটা তোমাদের প্রত্যেকটা জিকের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই হয়ে থাকে। তো এইরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমাদের মাথা থেকে যেন ব্ল্যাঙ্ক না হয়ে যায় তার জন্যই আমাদের এই রিভিশন স্ট্র্যাটেজিটাকে খুব ভালো মতো জেনে নেওয়া উচিত এবং আমাদের রিভিশন বেশ কিছু টেকনিক জেনে নেওয়া উচিত। দেখো, টেকনিক এখানে অনেক ধরনের থাকতে পারে, বাট আমি সেরকম ভাবে টেকনিকগুলো না বলে যেটা পুরোপুরি প্র্যাকটিক্যালি করা সম্ভব আমি শুধুমাত্র সেই টেকনিকগুলোর কথাই বলবো। বাকি আমি আদার্স আর কোনো কিছু বলতে যাবো না, কারণ রয়েছে অনেক কিছুই। আমি আজকে পড়লাম, কালকে আবার সেম জিনিসটাকে আবার রিভিশন করলাম, আবার এক সপ্তাহ পর গিয়ে রিভিশন করলাম, আবার এক মাস পর গিয়ে রিভিশন করলাম, এরকম জিনিস রয়েছে। ডেফিনেটলি এটা এইভাবে যে পড়তে পারবে সেটা পড়াটা তো ভীষণই একটা ভালো ব্যাপার। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমাদের এত কিছু রয়েছে, এতগুলো সাবজেক্ট রয়েছে, এইরকম ভাবে শিডিউল করে সাজিয়ে গুছিয়ে পড়া একদমই পসিবল হয় না, যেটা প্র্যাকটিক্যাল কথা একদম। অনেকে হয়তো ট্রাই করে দেখতে পারো, যেহেতু আজকে তোমরা যে জিনিসটাকে বললে কালকে তুমি আবার সেই জিনিসটাকে রিভিশন করছো, আবার এক সপ্তাহ পর আবার রিভিশন করছো, আবার এক মাস পর গিয়ে আবার রিভিশন করছো। এরকম ভাবে তুমি যদি প্রত্যেকটা, মানে আমাদের এতগুলো সাবজেক্ট রয়েছে, ম্যাথের এতগুলো পার্ট রয়েছে, জিকের এতগুলো পার্ট রয়েছে, হিস্ট্রি রয়েছে, হিস্ট্রির মধ্যে আবার 3টে ভাগ রয়েছে, সায়েন্স রয়েছে, সায়েন্সের মধ্যে আবার 3টে ভাগ রয়েছে, তুমি প্রত্যেকটা জিনিসকে কি করে এত কিছু, তো কি করে তুমি এত কিছু আলাদা আলাদা রিভিশন করবে এরকম ভাবে শিডিউল মেনে? আমার মনে হয় না যে সেটা কোনো রকম ভাবে প্র্যাকটিক্যাল ওয়ে। তো এই ধরনের রিভিশনটা সাইন্টিফিক হলেও এই জিনিসটা কিন্তু একদমই পসিবল হয়ে ওঠে না। সো বেশ কিছু টেকনিক রয়েছে, তো তার মধ্যে সব থেকে যেটা বেশি এফেক্টিভ ওয়ে, আমি আগে সব থেকে প্রথমে আমি আগে সেটাই বলছি, তারপরে আমি বাকি আদার্স টেকনিকগুলো নিয়ে আলোচনা করে নিচ্ছি। দেখো, সব থেকে প্রথমে যেটা আমাদের ম্যাক্সিমাম এফেক্টিভ ওয়ে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস। দেখো, কোয়েশ্চেন প্র্যাকটিস আমাদের বিভিন্ন রকম ভাবে হতে পারে, বাট যেহেতু আমি এখানে ওভারঅল স্ট্র্যাটেজি নিয়ে চলছি, মানে ওভারঅল তোমাদের রিভিশন করানোর কথা বলছি, সেদিক থেকে আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। দেখো, কোয়েশ্চেন তুমি যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিস করবে তুমি আগের জিনিসগুলো বারবার ভুলতে ভুলতে এগোবে। সেদিক থেকে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য আমাদের প্রথম থেকে আমি বারবার বলছি তোমাদের মক কিন্তু দিয়ে আসতে হবে। তোমরা সিলেবাস নিজের মতো করছো করো, বা সঙ্গে সঙ্গে তোমাদের মক টেস্টটাও কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে।
এবার সেদিক থেকে হতে পারে প্রথম দিকে মকটা তোমরা একটু কম দাও, বাট যখন মোটামুটি 50% সিলেবাস তোমাদের হয়ে আসবে তারপর থেকে তোমাদের কিন্তু ডেইলি কি সপ্তাহে হয়তো একদিন অন্তর অন্তর তোমাদের অ্যাটলিস্ট একটা করে মক দেওয়া উচিত। সো 50% সিলেবাস কমপ্লিট হয়ে গেলে তোমরা অ্যাটলিস্ট অল্টারনেট ডেজে মক দাও, মানে একদিন মক দাও এবং সেকেন্ড দিন তোমরা গ্যাপ রাখতে পারো, পড়তে পারো, এবং তারপর দিন তোমরা আবার একটা করে মক দাও। মানে মোটামুটি সপ্তাহে তোমরা 3টে থেকে 4টে মক এরকম ভাবে দিতে থাকো। আর যখন তোমাদের মোটামুটি সিলেবাসটা 70 to 80% কমপ্লিট হয়ে যাবে তখন সেদিক থেকে তোমাদের আমি বলবো রেগুলার একটা করে মক টেস্ট দাও। সেটা তোমাদের যে কোনো মক টেস্ট হতে পারে। দেখো প্রত্যেকবারই আমি তোমাদের এই মকের কথা বলি কারণ আমি জানি তুমি যে যেমন ভাবে প্রিপারেশন করছো, যে যেভাবে সিলেবাস কমপ্লিট করছো করো, বাট তুমি যদি এই মক টেস্ট থেকে দূরে চলে যাও তোমার সিলেকশন আলটিমেটলি কোনোদিনও হবে না। কারণ মক টেস্টে আমাকে রাইট ডাইরেকশনে নিয়ে যায় এবং মক টেস্ট থেকে আমি জানতে পারি আমার ভিতরে কি কি কমতি রয়েছে, এবং মক টেস্ট থেকে আমি আমার পুরোনো জিনিসগুলোকে বারবার সেই মকের কোশ্চেনের মধ্যে খুঁজে পাই যেগুলো আমার বারবার রিভিশন হতে থাকে। সো মকের জন্য তোমরা টেক্সট বুক প্রেফার করতে পারো। এখানে টেক্সট বুকের মধ্যে তোমরা 700+ এক্সামের মক টেস্ট পেয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা এক্সাম হয়ে থাকে সেটা আমাদের ডব্লিউপি রিলেটেড, মানে পুলিশের এক্সাম থেকে শুরু করে আমাদের পিএসসির যে সমস্ত এক্সাম থাকে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, প্রত্যেকটা এক্সামে তুমি মক টেস্ট পেয়ে যাবে। এছাড়া আলাদা করে দেখবে যে জিডি অথবা সেন্ট্রালের বিভিন্ন এক্সাম থেকে থাকে, সেই সেন্ট্রালের এক্সামেরও তোমরা কিন্তু মক টেস্ট এই একটা জায়গাতে এই টেক্সট বুকের মধ্যেই পেয়ে যাবে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে মক টেস্ট পেয়ে যাবে। প্রচুর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে এখান থেকে, যার ফলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের জন্য আলাদা করে বই কেনার দরকার নেই। আর এই মুহূর্তে টেক্সট বুকের এই পাস প্রোয়ের একটা সেল চলছে, যেটার দাম হচ্ছে তোমাদের, তোমরা যদি এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের 12% ডিসকাউন্ট হয়। তোমরা টেক্সট বুকের পাসটা এই মুহূর্তে ইয়ারলি পাসটা তোমরা মাত্র 466 টাকায় পেয়ে যাবে। সো যারা ফিউচার অফিসার হতে চাইছো তারা অবশ্যই লেট না করে মক টেস্ট দেওয়া শুরু করো এবং তোমরা এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে মাত্র 466 টাকাতে এই পাসটা কিনে নিতে পারো এবং সিলেকশন পাওয়ার পর সিলেকশন পাও ফুল রিফান্ড নিয়ে যাও। এই যে স্কিমটা চলছে এটারও বেনিফিট তোমরা নিতে পারবে। সো যে যে এক্সামের প্রিপারেশন করছো করো, সেটা হতে পারে পুলিশের এক্সাম হতে পারে, অথবা ক্লার্কশিপের এক্সাম হতে পারে, মিসলেনিয়াসের এক্সাম হতে পারে, প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা মক টেস্ট এই টেক্সট বুকের মধ্যেই পেয়ে যাবে। অনেকে আবার সেন্ট্রালের এক্সাম দিয়ে থাকে, জিডির এক্সাম দিয়ে থাকে, তো তোমরা জিডির এক্সামেরও মক টেস্ট তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। অনেকে এসএসসির এক্সামও দাও, মানে আমাদের সেন্ট্রালের এসএসসি যেটা থাকে, তো সেখানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস যারা এক্সাম থাকে প্রত্যেকটা এক্সামের মক টেস্ট তোমরা এই একটা পাসপোর্টের মধ্যেই পেয়ে যাবে। সো যে যেখান থেকে পাচ্ছ সে সেখান থেকে দাও, অ্যাটলিস্ট মক টেস্টটা তোমরা এখানে দেওয়া শুরু করো। কারণ মক টেস্ট না দিলে তুমি রিভিশন কোনো মতেই ঠিকঠাক ভাবে করতে পারবে না। এটা আমি হয়তো তোমাদের বারবার বলছি মক টেস্টের কথা, বাট আমি সব থেকে জানি যে বেস্ট আমাদের যে কোনো উপায় হয়ে থাকে তাহলে বেস্ট উপায় হচ্ছে তোমাদের এই মক টেস্ট প্র্যাকটিস করা। কারণ তুমি যখন মক টেস্ট প্র্যাকটিস করছো এখানে তোমাদের কি থাকছে, 100টা কোশ্চেনে তোমাদের প্র্যাকটিস হচ্ছে। এবার 100টা কোশ্চেনের মধ্যে তুমি কি পাচ্ছ, এই 100টা কোশ্চেনের মধ্যে তোমরা এখানে 4টে সাবজেক্ট পেয়ে যাচ্ছ। 4টে সাবজেক্টে তোমাদের কিন্তু প্রপার রিভিশন হচ্ছে, তোমাদের পুরোপুরি সিলেবাসটা কিন্তু বারবার রিভিশন হতে হতে এগোচ্ছে। তুমি যদি কোনো একটা এক্সাম, সাপোজ হয়তো তুমি হয়তো ম্যাথের থেকে হয়তো আমি বলে দিচ্ছি তুমি চোর পুলিশের যে অঙ্কগুলো থাকে তুমি সেই অঙ্কগুলো হয়তো ভুলে গেলে, করতে পারলে না, হয়তো তোমার মনে নেই, তখন তুমি মকে তোমার যদি এই অঙ্কটা আসে তুমি হয়তো ওই টাইমে নাও পারলে যখন তুমি মক টেস্টটা অ্যানালাইসিস করতে যাবে তখন কিন্তু তোমার এই চোর পুলিশের অঙ্কটা একবার রিভিশন হয়ে গেল। হতে পারে সেকেন্ড দিন তোমাদের হয়তো ডিসঅনেস্ট শপকিপার, মানে তোমাদের যেটা অসৎ ব্যবসায়িক কোশ্চেন, সেটা হয়তো তুমি পারলে না, তুমি যখন এই ডিসঅনেস্ট শপকিপারের কোশ্চেনটা সেটা তুমি হয়তো অ্যানালাইসিস করে তোমার এটাও একবার রিভিশন হয়ে গেল। তুমি যদি টাইম ধরে আলাদা আলাদা করে ভাবো যে আমি একদিন এই পুলিশের কোশ্চেনগুলো, মানে চোর পুলিশের কোশ্চেন রিভিশন করবো, আমি একদিন টাইম এন্ড ডিস্টেন্সের কিছু স্পেসিফিক টাইপ রয়েছে সেই টাইপগুলো একদিন রিভিশন করবো, এরকম হয় তুমি যদি রিভিশন করতে যাও তুমি কিন্তু পুরোপুরি প্রপার ওয়েতে রিভিশন করতে পারবে না। ঠিক আছে, সেই জন্য তোমাদের কি আরো অনেক কিছু আমাদের টেকনিক রয়েছে, সেই জিনিসগুলো তোমাকে ইউজ করতে হবে। দেখো এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল কি হয়ে যায় আমাদের, যে আমরা বিশেষ করে জিকের জন্য আমি যদি বলে থাকি যে আমরা বারবার কি একই জিনিস, মানে একই হয়তো কেউ নোট বানিয়ে রেখেছে সেই নোটটাকে সে বারবার পড়তে থাকে, কেউ যদি কোনো বই প্রেফার করে থাকে বুক থেকে পড়ে থাকে তো সেই বইটাকে বারবার পড়তে থাকে। বাট সমস্যা কোথায় হয়, সে এখানে কি করে এমসিকিউ বা কোয়েশ্চেন প্র্যাকটিস একদমই করে না। যে তুমি যদি এখানে দেখো কোশ্চেন প্র্যাকটিস না করো তাহলে তোমার অপশন থেকে কি হারে তোমাদের অপশন সেট করছে এক্সামিনার, সেই অপশন সেটিংটা তোমার মাথাতে একদমই আসবে না, তোমার কিন্তু বুঝতে অসুবিধাই হবে। আর তুমি যদি এই রকম ভাবে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো তুমি অটোমেটিকলি তুমি দেখবে যে তুমি আগে যা যা পড়েছো সেই জিনিসগুলো তুমি যখন অপশনের থ্রুতে আসবে তোমার অটোমেটিক সেই জিনিসগুলো মনে পড়তে থাকবে। শুধুমাত্র তুমি যে নোটটাকে বানিয়েছো সেই নোটটাকে বারবার পেজের পর পেজ বারবার পড়ে গিয়ে তুমি যদি 8-10 বার 15 বার তুমি যদি রিভিশন করে যাও, ওই রকম ভাবে আমাদের রিভিশনটা ঠিকঠাক মতো হয় না। কারণ আমরা এখানে কোশ্চেনে গিয়ে তখন আর বুঝতে পারি না কি করছে, আর আমরা যখনই এরকম ভাবে পড়তে থাকি আমাদের বেশ কিছু জিনিস কিন্তু ওভারলুক করে বেরিয়ে যায়। ঠিক আছে, আমরা একসঙ্গে যখন পুরো একটা জিনিসকে রিভিশন করতে থাকি বেশ কিছু ফ্যাক্ট বারবার পড়ার ফলেও কিন্তু আমাদের মাথা থেকে বেরিয়ে যেতে থাকে, যেটা আমরা হয়তো এই রিভিশনের সময় বুঝতে পারি না। বাট যখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করি তখন আমাদের মনে হয় যে কি আমার জানা জিনিসটা হলো না। অনেকেই হয়তো এই ভুলটা অনেকদিন ধরে করছো বাট বুঝতে পারছো না তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে, তোমার প্রবলেমটা এই জায়গাতেই হচ্ছে। আর তোমাকে যদি এরকম ভাবে নোট রিভিশন করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, যে শর্ট নোট বানাতে হবে। তুমি যদি শর্ট নোট না বানাও তাহলে তুমি বারবার করে পুরোপুরি একটা বই লিখে ফেলে অনেকে নোট বানিয়ে
পড়ে থাকে। তো সেই জিনিসটা করা একদমই কিন্তু মানে ভুল কাজ। আর যে পুরোপুরি বই থেকে পড়ছে, ডেফিনেটলি তুমি বই থেকে পড়ো, খুব ভালো জিনিস, বই প্রেফার করে পড়া। বাট সেখান থেকে তুমি এই বই থেকে কি করো, যে শর্ট নোট বানিয়ে নাও, এবং শর্ট নোট বানিয়ে সেই শর্ট নোটটাকে তুমি মাঝে মাঝে রিভিশন করতে থাকো, আর তুমি কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো। আর কোশ্চেনে যা যা এক্সট্রা ফ্যাক্ট পাবে এগুলো কি তুমি এই শর্ট নোটে গিয়ে অ্যাড করতে থাকো। মানে যেটা ভীষণই ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেই জিনিসটাকে তুমি অ্যাড করবে, বাকি খুব বেশি যেটা তোমার মনে থাকে সেগুলো কিন্তু অ্যাড করা একদমই দরকার নেই এই শর্ট নোটে। এবার অনেকের সমস্যা হতে পারে যে তারা শর্ট নোট ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে তারা বানাতে জানে না। সেক্ষেত্রে তোমাদের ম্যাথের জন্য আলাদা করে কি করে শর্ট নোট বানাতে হয়, জিকের জন্য কি করে আলাদা করে শর্ট নোট বানাতে হয়, এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না। তারা ভাবে যে কি যা যা আমি পড়ছি এই নোটগুলোকে বারবার পড়ে গেলেই হবে। অ্যাকচুয়ালি কিন্তু এরকম ভাবে হয় না। ম্যাথের জন্য তোমাদের শর্ট নোট বানাতে হয়, এবং প্রত্যেকটা কোশ্চেনকে আলাদা আলাদা করে, তুমি হয়তো একটা চ্যাপ্টার, তুমি হয়তো পার্সেন্টেজ যখন পড়ছো সেখান থেকে কেউ কেউ তোমাকে হয়তো 200টা কোশ্চেন করালো, কেউ কেউ হয়তো তোমাকে 300টা কোশ্চেন করালো। বাট যদি দরকার পড়ে না এতগুলো কোশ্চেন করানো, মানে সেম কোশ্চেন তুমি বারবার করে করিয়ে 300টা কোশ্চেন করানো হয়, বাট এতটা দরকার পড়ে না। বিশেষ করে আমাদের এই ডব্লিউপির যে কোনো এক্সামের জন্য, সেটা ডব্লিউবিসিএস মেন্স থেকে শুরু করে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পর্যন্ত বলছি, 300টা কোশ্চেন আমাদের কোনো চ্যাপ্টার থেকে দরকার পড়ে না অ্যারিথমেটিকের ক্ষেত্রে। আমাদের সেক্ষেত্রে 150 থেকে 200টা কোশ্চেন ম্যাক্সিমাম হয়ে থাকে। তাও আমি বলবো 150টা মোটামুটি যথেষ্ট হয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের ক্ষেত্রে, সেটা ডব্লিউবিসিএস মেন্স পর্যন্ত আমি বলতে পারি যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমাদের 150টা কোশ্চেন এক একটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম হয়ে থাকে। বাট এই 150টা কোশ্চেন তো তুমি করলে, বাট তুমি যখন এক্সামের আগে এক্সাম দিতে যাবে তখন তুমি এই 150টা কোশ্চেন কিন্তু রিভাইজ করতে পারবে না প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, পসিবল হয়ে ওঠে না এই জিনিসটা। তখন কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাকে মোটামুটি বেছে নিয়ে হয়তো 40 থেকে 50টা কোশ্চেনে তোমাকে নামিয়ে নিয়ে আসতে হবে। তুমি যে এই 40 থেকে 50টা কোশ্চেন করলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা টাইপ কভার হয়ে যাবে। এটা আমি বড় চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে বলছি, এটা তোমাদের হতে পারে পার্সেন্টেজের কথা বলছি আমি, হয়তো প্রফিট এন্ড লসে তোমাদের এই জিনিসটা হতে পারে। বাট তুমি যদি এখানে এলসিএম এইচসিএফ এর অঙ্ক করো সেক্ষেত্রে তোমার হতে পারে 20টা কোশ্চেনে তোমার পুরোপুরি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এজের অঙ্ক তুমি যদি বলো সেক্ষেত্রে তোমাদের হয়তো 10 থেকে 12টা কোশ্চেনে তোমাদের মোটামুটি পুরোপুরি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। রিভিশন ওয়াইজ, শর্ট নোট ওয়াইজ তোমাদের হয়তো এই কটা করে কোশ্চেন লাগতে পারে। বড় চ্যাপ্টারের জন্য তোমাদের 40 থেকে 50টা করে কোশ্চেন, কোনো কোনো ক্ষেত্রে হয়তো 60টা কোশ্চেন লাগতে পারে। তো এইগুলো ডিপেন্ড করছে কি করে তুমি শর্ট নোট বানাবে ম্যাথের জন্য। জিকের জন্য তুমি শর্ট নোট কি করে বানাবে, হিস্ট্রি কিভাবে পড়ছো, বায়োলজি কি করে পড়ছো না পড়ছো, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আলাদা আলাদা শর্ট নোট দরকার, যেগুলো তুমি এক্সামের আগে জাস্ট এক ঝলক দেখলেই কিন্তু 1 ঘন্টার মধ্যে তুমি একটা সাবজেক্টে কমপ্লিট করতে পারবে। তো তোমাকে শর্ট নোটটা সেরকম ভাবে বানাতে হবে যেটা তুমি এক্সামের আগে 1 ঘন্টাতে তুমি একটা সাবজেক্ট কমপ্লিট করতে পারো। কোনো কোনো ক্ষেত্রে সেটা 8 ঘন্টাতে কমপ্লিট হয়ে যাবে তোমার যদি সেটাকে বারবার ভালো মতো করে পড়া হয়ে থাকে। তো এরকম ভাবে শর্ট নোট বানাতে হয়। এমন না যে আমি এক গাদা গুচ্ছের নোট বানিয়ে দিলাম, একটা নিজে একটা বই বানিয়ে ফেললাম একটা খাতাটাকে। তো ওই রকম ভাবে কিন্তু নোট বানিয়ে একদমই আমাদের লাভ হয় না। সেদিক থেকে আমাদের বই প্রেফার করা ভালো। প্রথম থেকে তোমরা বই প্রেফার করে পড়ো, এবং যখন তোমরা নোট বানাবে শুধুমাত্র তোমরা শর্ট নোট বানাও, এবং শর্ট নোট বানিয়ে সেটাকে তোমরা কন্টিনিউয়াসলি সেটাকে পড়তে থাকো এবং কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো। বেস্ট উপায় হচ্ছে এটাই, রিভিশন করার বেস্ট উপায় এটাই। বাকি তোমাদের এছাড়া বিভিন্ন পোমোডোরো টেকনিক বা বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে, ওই ধরনের টেকনিকগুলো তোমরা যখন খুশি তখন তোমরা ইউজ করতে পারো। বাট আমার মনে হয় না যে খুব একটা বেশি কাজে দেয় বলে, কারো ক্ষেত্রে কাজ করলে সেটা হতে পারে। আমি যেটা নিজে বুঝেছি যে প্র্যাকটিক্যাল জিনিস হচ্ছে, আমি তোমাদের যেটা বললাম, মক টেস্ট অ্যাটেম্প করা, কোশ্চেন প্র্যাকটিস করা, আর তোমাদের শর্ট নোট থেকে রিভিশন করা। এই তিনটে জিনিস থেকে কিন্তু তোমাদের প্রপার ওয়েতে রিভিশন হতে থাকবে। তো যারা শর্ট নোট বানাতে জানো না, কিভাবে তোমাদের শর্ট নোট বানাতে হবে এই রিগার্ডিং তোমাদের যদি ভিডিও দরকার পড়ে, ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের রেসপন্সের উপরে ডিপেন্ড করছে যে আমি এই ধরনের ভিডিও বানাবো কি বানাবো না। এর আগে তোমরা রিকোয়েস্ট করেছো লাইভে আসার জন্য, তো ডেফিনেটলি আমি একটা সময় পার করে তোমাদের এই আগামী 1 সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করছি একবার লাইভে আসার, এবং তোমাদের বিভিন্ন ডাউটগুলো যা যা রয়েছে, তোমরা এক্সাম ওরিয়েন্টেড যা যা ডাউট ফেস করছো সেগুলো আমি তোমাদের লাইভে তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এই শর্ট নোট রিগার্ডিং যদি তোমাদের কোনো রকম কোনো ভিডিও দরকার পড়ে থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।